কথাটা, বিয়ে যদি করতে হয় তোমাকে ছাড়া কাউকে আমি বিয়ে করবো অবশ্য বিয়েটা আমি এখনই করছি না। আমারও তাই ইচ্ছে। বিয়ে মানেই তো বন্ধন। 2 বছরের মধ্যেই ফুরিয়ে যাওয়া এক পাল কুকুর ছানার মতো ছেলে পেলে। ঠিক বলেছ তো সারদা, বিয়ে মানে ছেলে পুলে মানে নরকুল যায়। উদ্দাম উচ্ছল ভাবে প্রেমের সমুদ্রে নৌকা ভাসাবো আমরা। কোনো বাধা নয়, কোনো বন্ধন নয়, মুক্ত বিহঙ্গের মতো প্রেমের আকাশে উড়ে বেড়াবো। তুমি আর আমি, আমি আর তুমি। এত লোক কেন? আর সইছে না বুঝি। আমার ঘরে যাচ্ছি। কেউ যদি প্রয়োজন মনে করে আমার পিছু পিছু আসতে। গোলাপ ফুল তুলতে হলে কাঁটার আঁচড় খেতে হয় মশাই। ওর ঘরে যাওয়ার জন্য আমাকে প্রচ্ছন্ন আমন্ত্রণ জানিয়ে গেল। ওর বাবা আমাকে স্নেহ করেন, কিন্তু বিয়েতে বোধহয় রাজি হবেন না। ঠিক আছে, নগদ প্রাপ্তিটুকুই আমার পরে পাওয়া 14 আনা। আপনার শরীর এখন মোটামুটি ভালো বাবু? আগে হ্যাঁ, হাতখানা একটু জোর পাচ্ছি না, তবে কাজকর্ম কোন রকম চালিয়ে নিতে পারবো। 4-5 মাস আপনি ছিলেন না, অনেক কষ্ট হয়েছে আমার। 50 লাখ টাকার কন্ট্রাক্ট পেয়েছি। ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, শুনেছেন? আগে হ্যাঁ, কাগজে পড়েছি। সুহাস অবশ্য কাজ মোটামুটি ভালোই পারে, তবে ওর উপর ততটা আস্থা রাখতে পারছি না। বয়সের অভিজ্ঞতার একটা মূল্য আছে আপনার। ইট এসেছে দেখলাম। হ্যাঁ, ওই ন্যাশনাল হাইওয়ের জন্য 10 লক্ষ ইটের অগ্রিম অর্ডার দিয়েছিলাম। প্রথম কিস্তিতে 1 লক্ষ ইট পাঠিয়েছি, বাদ বাকি আগামী সপ্তাহে পাঠিয়ে দেবে। আগে ওই 3 নম্বর ইট দিয়ে জাতীয় সড়কের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে যাবেন না? ওইগুলো আপনি বরং অন্য কাজে লাগিয়ে দিন। ওই ইট দিয়ে কাজ করবেন? কিন্তু আরে মশাই, 50 লাখ টাকার কন্ট্রাক্ট পেতে আমার 1 লক্ষ টাকা খরচা করতে হয়েছে। সে টাকা তোমাকে ওসুল করতে হবে। আমি তো দান ছত্র খুলে বসিনি। মাছের তেলে মাছ বাঁচতে হবে। কন্ট্রাক্টরি ব্যবসার এটাই রীতি। তাহলে ওই কন্ট্রাক্ট আপনি ক্যান্সেল করে দিন। কাজ খারাপ হলে আমার হবে, আপনার কোনো বদনাম হবে না। ওই বাজে ইট দিয়ে সোলিং করলে 1 বছরের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাবে। এই কাজ আর যেই করুক আপনি করতে যাবেন না। কোম্পানির গুডউইল। আপনি কি আমাকে উপদেশ দিচ্ছেন? আজ্ঞে না, আপনাকে উপদেশ দেওয়ার মতো দৃষ্টতা আমার নেই। আমি শুধু আপনাকে নৈতিক দিকটা বিবেচনা করতে অনুরোধ করছি। সস্তা মাল মশলা দিয়ে আপনার কি? অতএব মালিক যেভাবে বলবে ঠিক সেভাবে আপনাকে কাজ করতে হবে। অ্যাকচুয়ালি সো, কাজ করে যদি বদনাম হয় আমার হবে। ওই মাল মশলা দিয়ে আপনি কাজ শুরু করুন, বছর আগে কাজ শেষ করতে হবে। আমাকে আপনি মার্জনা করবেন? জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই কাজ আমি করতে পারবো না। বিশ্বাসঘাতকতা জাতীয় অর্থে তৈরি হচ্ছে জাতীয় সড়ক।
সস্তা দামের মাল মশলা দিয়ে ওই সড়ক তৈরি হলে কতদিন লাস্টিং করবে? এটা কি বিশ্বাসঘাতকতা নয়? আপনার সততার নমুনা শুনে বারবার আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে। আপনি থাকতে ঠাঁই নেই, আবার শঙ্করকে ডাকো। সুহাস! দারিদ্রের মুখে সততার বাণী শোভা পায় না শশীবাবু। ডাইনে আনতে যাদের বায়ে ফুরিয়ে যা, নুন আনতে যাদের পান্তা শেষ হয়ে যা, অনেস্টির বলি তাদের মুখে শোভা পায় না। আপনারা আমাকে যতই বিদ্রুপ করুন, আমার বিশ্বাস থেকে আমি বিস্তৃত হব না। আমি উপোস করে মরবো, তবু নীতি বিসর্জন দিয়ে নয়। শুনুন, বলুন। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কথাটা শুনেছেন? জি, শুনেছি। আপনি অনেস্ট ম্যান। অনেক দিন আপনি আমার বিশ্বস্ত ফার্মে চাকরি করেছেন। আমি চাই না আপনার চাকরিটা চলে যাক। আমি তো বলেছি আমার আদর্শ বিসর্জন দিয়ে। আপনি চুপ করেন মশাই। আদর্শ আদর্শ দিয়ে দিয়ে জল খান আপনি। চাকরিটা চলে গেলে আদর্শ কি আপনার পেটের ভাত জুগাবে? সংসারটা কিভাবে চলবে ভেবে দেখেছেন? একটা চাকরির জন্য মানুষ অন্য হয়ে মরছে, আর আপনি গড় তুমি করে চাকরি ছেড়ে চলে যাবেন? এতটুকু বাস্তব বুদ্ধি নেই আপনার? আদর্শের খড়গে গোটা সংসারটাকে বলে দিবেন মশাই? শোনেন শশীবাবু, আর 50 টাকা মাইনে আমি আপনার বাড়িয়ে দিচ্ছি। মাথা গরম না করে সাইডে চলে যান। চাকরি ছেড়ে চলে গেলে আখেরে আপনাকে পস্তাতে হবে। ভাই বলুন, বন্ধু বলুন, পয়সা রোজগার করতে না পারলে কেউ আপনাকে শ্রদ্ধা করবে না। আপনি আমাকে মার্জনা করুন নীতি বিসর্জন দিয়ে। ঠিক আছে, আমার নিজের মাল মশলা দিয়ে আপনার ভাঙ্গা বাড়িটা আমি গড়িয়ে দিচ্ছি। আপনি বিশ্বস্ত লোক বলেই এতটা আগ্রহ দেখাচ্ছি। কিন্তু আমার অনুরোধ শশীবাবু, চাকরি ছেড়ে আপনি চলে যাবেন না। আদর্শ, সততা, ন্যায়, নিষ্ঠতা কথাগুলো শুনতে খুবই ভালো, কিন্তু বাস্তবে এগুলোর কোনো মূল্য নেই। বাঁচতে গেলে অর্থ চাই, আর সেই অর্থ আপনাকে উপার্জন করতে হবে যে কোনো ভাবে। আপনার নীতির সঙ্গে আমি একমত হতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্য। আপনি আমাকে ভুল বুঝলেন না রমণী বাবু। ব্যক্তি স্বার্থের যুবক আসছে, দেশের স্বার্থ, জাতির স্বার্থকে আমি বলিদান করতে পারবো না। আপনাকে অনুতাপ করতে হবে। সেই অনুতাপের মধ্যে আমি এতটুকু সান্ত্বনা খুঁজে পাবো যে দেশ এবং জাতির সাথে আমি বেইমানি করিনি, দেশের বলিবানকে আমি গলা টিপে হত্যা করিনি। পেটের ভাত জোগানোর জন্য আমি নীতি বিসর্জন দিয়ে কোনো অসৎ কথা অবলম্বন করিনি। নমস্কার। আমার ভয় হচ্ছে স্যার, শশী বাবু যদি উপর মহলে রিপোর্ট করে দেয় সস্তা মাল মশলা দিয়ে, হয় নাই সুহাস, চাঁদের জুতো এবারটার মুখ আমি বন্ধ করে দেব। আমার দৃঢ় বিশ্বাস শশী সেনকে নাকে খত দিয়ে আবার আমার কাছে আসতে হবে। চাকরি ছেড়ে যাওয়া এত সহজ নয়। লোকটার বাস্তব বুদ্ধি একেবারেই নেই। রাস্তা যদি ভেঙে যায় ভাঙবে সরকারে। তোমার এত পুরানি কেন বাপু? একেই বলে মার পুরে না পুরে মাসি, কেঁদে মরে পাড়া প্রতিবেশী। সবাই বলে আমি একটা অপদার্থ, কিন্তু ওদেরকে আমি বোঝাতে পারছি না আমি কি করে পয়সা রোজগার করব। দাদা চাকরি ছেড়ে চলে গেছে, প্রবীর পাস করে বসে আছে। এতদিন যা হোক একটা কিছু করে চলছিল, কাল থেকে চলছে নিরম্ব উপবাস। মেজবাবু বাজারের দিকে যাবে নাকি? বলাই এসেছো? হ্যাঁ, একটা গান শোনাবে বলাই? গান? মনটা বড় উদাস লাগছে বলাই, একটা গান শোনাও না বলাই। ঠিক আছে, গাইছি। অকুল গঞ্জের নয়া অকুল গঙ্গের নয়া
কোথায় যাচ্ছ মায়া অকুল গাঙ্গের নায়া অকুল গাঙ্গের নায়া হ্যাঁ মেজো বাবু, আজই গানটা বাঁধলাম। চলবে তো? ভালোই হয়েছে বলাই। আমরা সংসার সমুদ্রের মাঝে নৌকা ভাসিয়ে চলছি, ফুলের বালু চরে নৌকাটা আটকে যাওয়ার সম্ভাবনা। ব্যাপার মেজো বাবু, আমি তো একটু গম্ভীর ভাবে কোনোদিন ভাবেন না। এতদিন ভাবিনি, এবার বোধহয় ভাবতে হবে রে বলাই। দাদা চাকরি ছেড়েছে শুনেছো? হ্যাঁ, এই নিয়ে বাজারে বেশ আলোচনা হচ্ছিল। কেউ কেউ বলছিল শশীবাবু নাকি ভুল করেছে। ভুল ভ্রান্তির তথ্যটা আমি আবার ভালো করে বুঝি না বলাই। তবে দাদা চাকরি ছেড়ে দেওয়াতে সংসারে যে ঝড় বইছে সেটা তো অন্তত আমি উপলব্ধি করতে পারছি রে বলাই। ছোটবাবু কোনো চাকরি বাকরি হয়নি? এখনো কিছু হয়নি। 6 মাস হলো পাশ করে বেরিয়েছে। চাকরি পাওয়া কি এত সহজ? তাহলে সংসারটা চলছে কি করে? চলছে আর কোথায়? কাল তো সবাই মিলে হরি মোটর খেয়ে কেটেছে।
মোটর মানে হচ্ছে নিরম্ব উপবাস, মানে বিনে পয়সার ভোজ। আপনি হাঁটছেন হাঁটছেন আপনি এই কি করব? মেয়ে ছেলেদের মতো হাত পা মেলে কাঁদতে হবে নাকি? কাল সকালে জন্মজুরি খেটে 2 টাকা রোজগার করেছিলাম, ভাবলাম 2 টাকার মুড়ি কিনে নিয়ে বাড়িতে চলে যাব। আর বলিস না রে বলাই, মুড়ি কিনতে দোকানে গেছি, এমন সময় এলো হারা বাগদি, এসে ভেউ ভেউ করে কাঁদতে বললো বললো আমরা নাকি ছেলে পুলে নিয়ে উপোস করে আছি। আর অমনি আপনি হারাকে দিয়ে দিলেন? আরে বলাই না, এতটা উদারতা আমার মধ্যে এখনো হয়নি। 1 টাকা হারাকে দিলাম, আর 1 টাকা আর 250 মুড়ি কিনে সোজা বাড়িতে চলে গেলাম। জানিস বলাই, ভাগের ভাগ পড়লো আমার ভাগে এত কটা মুড়ি। এই এত কটা মুড়িতে কি আর পেট ভরে? তা আবার আধা কেজি চাল খাওয়া মানুষের। করলেন মেজবাবু? করলাম জানো, 1 ঘটি জল ঠক ঠক করে গিলে খেয়ে পড়লাম, আপনি শুয়ে পড়লাম। কিন্তু পেটে খিদে, পেটে তো খিদে কিন্তু আসে না। আসুন আমার সঙ্গে আসুন। কোথায়? আপনি তো ছোট বড় কোনো কাজ মানবেন করেন না, একটা ব্যবস্থা করে দিচ্ছি। আসুন আসুন। হ্যাঁ তাই চলো, তাই চলো। নেই মামার চেয়ে কানা মামাই তো ভালো, তাও তো অন্তত মামা বলে ডেকে যাবে। অকুল গঙ্গের মায়া, অকুল গঙ্গের মায়া, অকুল গঙ্গের মায়া, দরিয়ায় না ভাসাইয়া রে, কোথায় যাচ্ছ মায়া, অকুল গঙ্গের মায়া, অকুল গঙ্গের মায়া, অকুল গঙ্গের মায়া। ওই দেখা যায় তাই নাচ করো আমি খাইনি। কাল রাতে আমি কিছুই খাইনি। চুপ কর হারামজাদা। চুপ কর হারামজাদা। এই, দিদি মা বেটায় রাত্রে এই গান দেখতে গেলে মা বেটা রাত্রে কান্দে কান্দে গেছিস, তা বলছিস খাইনি। নবাবের বেটি কাল আমাকে নবাবের বেটি কাল আমাকে এত দুটো মুড়ি দিয়ে বললাম বললাম বাবা দুটো মুড়ি দাও, বললাম নেই মা। বললা আর নেই মা। এইটা এখন এই নেই তো এখন কোথা থেকে বানালো শুনি, কোথা থেকে বানালো বল। বল, কোথা থেকে বেরোলো মুড়ি? এই কোথা থেকে বানালো মুড়ি? আমি বিশ্বাস করো মা, কাল রাতে ছোট খাইনি। ওগো ভালো মানুষের দিন। ও ভালো মানসির ছি, তাই আর শাক দিয়ে মাছ দেখে পায়ের সাথে মাছ থাকিস না। এই পোড়া চোখ দুটো এই পোড়া চোখ দুটো দিয়ে আমি সব দেখতে পাই, বুঝলি? করতে চাও। কি তুমি বলতে চাও তোমাদের না দিয়ে তোমাদেরকে না দিয়ে আমি নিজে গেলছিস। নিজে গেছিস, ভাতার কি? ভাত আর কি খিলাচ্ছিস? কর শয়তানি, মুড়ি আল্লাহ আমার ছেলে। মুড়ি আল্লাহ আমার ছেলে, আর আমার আর আমার বাচ্চা নাই। বল বলি তেরবে। বল বলি তোরবে। আরে সময় এই দুটো মুড়ি তাকে আমরা নাকি আমরা ঘর সংসার করি না? পায়ে পারি ঝগড়া করলাম দিদি। পা দিয়ে ঝগড়া করে না দিদি। চুপ কর। কিন্তু তুমি আমাদের ছোট লড়াই বলবে বুঝা দেবে। কি বললি? কি বললি? তুই কি বললি? কি বলে আটকে ছেলে? এই কি বললি রে? পুরি ছেলে কি বললি? আমি তোর আমি তোর, আমি ছোট লোক। আমি ছোট লোক। তোর বাপই তার তুই তো। তোর বাপ তো তুই তো চোখ ছোট লোক কোথাকার। হে মা শীতলা। এ মা শীতলা, এ মা চলাই চন্ডী, তুই দেখিস তুই দেখিস।
তোর বাচ্চাতে উপোস করে থাকে তার নমুনা তো আমি এখনই দেখলাম। এই মুড়ির বাটি আমি শশীকে গিয়ে দেখাবো। শশীকে আমি জিজ্ঞাসা করবো আমাকে উপোস করিয়ে কোন আক্কেলে লুকিয়ে লুকিয়ে খায়। কাল রাত্রে ঝন্টু খাইনি মা। খাইনি ঝন্টু ঘুমিয়ে পড়েছিল মা। ওই মুড়ি কটা যদি ঝন্টুকে দিয়েই থাকে বইয়ের হয়ে মুক্তারিত করবে। তার করবে না, কালটা যে কলির কাল। আমি তো সৎ মা। মা 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 গো, তুমি বিশ্বাস করো মা। থাক বাবু থাক। আমি শাকে মুখ দিয়ে চলি না, আমি সবই বুঝি। আমি তো ছাই ফেলতে ভাঙ্গা কুলা। আজ হিরাকার পথে খুলো। চুপ করো। তবে একটা কথা মনে রাখিস শশী, এই দুঃখ আমার চিরকাল থাকবে না। ছেলেরা আমার মানুষের মতো মানুষ হয়েছে। অনেক কষ্ট দুঃখ করে তাকে আমি লেখাপড়া শিখিয়েছি। দুই ভাই রোজগার করছে, একটা মাকে খাওয়াতে পারবে না। কথাটা যেন মনে থাকে। দেখলে তোমার মায়ের কান্নাটা। নিজেও খেলো না, বাচ্চাটাকেও খেতে দিল না। কি আর করবে বলো? যত অন্যায় করো মায়ের বিচার আমি যে আর করতে পারবো না রে। অভাবের সংসারে একটু ধৈর্য ধরে চলতে হবে। চাকরিটা ছেড়ে দেওয়া তোমার উচিত হয়নি, কিন্তু এত বড় সংসারটা কিভাবে তুমি চালাবে একটু বড় ভাবলে না তুমি? দুটো ভাই বেকার, নিজেও এসে ঘরে বসছে। আমি আর পারছি না গো, আমি আর পারছি না। আমাকে তুমি রেহাই দাও, রেহাই দাও। অভাব অনটন সবার সংসারে থাকে, কিন্তু এমন কাঙ্গালপনা কেউ করে না গো, কেউ করে না। সারাটা জীবন শুধু আদর্শের দোহাই দিয়ে গেলে তুমি। নীতিবাক্য আর যাই হোক না কেন, চালা নীতিবাক্য মানে না গো, নীতিবাক্য। পেট নামক রাক্ষসটা যে কোনো নীতি বাক্য মানে না, সে কথা আমিও জানি বড় বউ। তাই বলে ন্যায় নীতি বিসর্জন দিয়ে আমি খিদের জ্বালা মেটাবো। কিরে কিছু হলো? মা তোকে ডাকছে। না দাদা না, আমি কিছুই করতে পারলাম না। যতই দিন যাচ্ছে মনের জোর আমি হারিয়ে ফেলছি। কি করে যে সংসারটা চলবে আমি তো ভেবেই পাচ্ছি না। আপনি যদি তখন জিদ করে চাকরিটা ছেড়ে না দিতেন। তোরা কি চাস আত্মহত্যা করে আমি এই সংসার থেকে মুক্তি নেই? মা বলছি আমি ভুল করেছি, তোর বৌদি বলছে আমি অন্যায় করেছি, আর তুই অভিযোগ করছিস জিদ করে আমি মুখামি করেছি। আপনি আমাকে ভুল বুঝবেন না দাদা। সবাই মিলে আজ দুদিন যাবত উপবাস করে আছি। তোরা উপোস করে আছিস আর আমি বুঝি পেটে কুরমা ভরে আছি। এই অসুস্থ শরীরে আমি তো লাগিয়ে আছি রে। ভেবেছিলাম তুই যখন ইঞ্জিনিয়ারিং পাশ করেছিস
উপায় একটা হবে। সৎ পথে থাকলে ভগবান আমাদের উপোস করে রাখবে না রে। কিন্তু এখন দেখছি সাধুতা সত্যবাদিতা শুধু কথার কথা। ওরে বাবা, এখানে দেখছি এসে বিদ্যার সমাবেশ। আমি এই আসরে জায়গা পাবো না। গামছাই কি এনেছি? চাল এনেছি দাদা, চাল। টাকা কোথায় পেয়েছি? শোনো, ওই নন্দদার রিক্সাটা পড়েছিল, বলাই বললে এটি আপাতত চালান। বুঝলেন দাদা, 5 মিনিটের মধ্যে 3 টাকার একটা ভাড়া পেয়ে গেলাম। জানেন বড়দা, অনেক বাঙালি ছেলেরা রিক্সা চালিয়ে লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে কেন? লজ্জা করবে কেন? সেই কাণ্ড জ্ঞানটা যদি তোমার থাকতো তুমিও মানুষ হতে। ছি 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 ছি, ভদ্রলোকের ছেলে চালাবে রিক্সা, তোমার না হয় মান সম্মান নেই, কিন্তু দাদার দাদা দাদাকে সবাই চিনে, এক ডাকে দাদাকে সবাই সম্মান করে। রিক্সা চালাবার যাবার আগে এই কথাটা একটি বারের জন্য তোমার মনে হলো না? বিবেকটা বিদ্রোহ করলো না? আরে বিবেকটা বিদ্রোহ করেছিলই তো। তাহলে আরে বিবেক বিদ্রোহ করেছিল বলেই তো রিক্সাটা চালাতে গেলাম। নইলে কি দরকার ছিল রজ্জার ভিতরে রিক্সা চালাবার জন্য? হ্যাঁ দাদা, দাদা 2 দিন ধরে সবাই উপবাস করে আছি। তুমি বিদ্যের লঞ্চ আর হচ্ছে বিদ্যের জাহাজ। দেখলাম লঞ্চ আর জাহাজ হালে পানি না পেয়ে লগর করে বসে আছে জোয়ারের প্রতীক্ষায়। আমি তো লঞ্চ নই, জাহাজ নই, ছোট্ট একটা ডিঙি নৌকা। ভাবলাম জোয়ারের প্রতীক্ষায় বসে না থেকে নদী মেরে মেরে এগিয়ে যাই, দেখি দুঃখের নদীটা পার হতে পারি কিনা। আরে না পারলেও লোকে আমাকে দেখে হাসবে না, লোকে আমাকে দেখে হাসবে না। মান যার নেই তা তো মান যাবার ভয় নেই। দাদা ভাই, তুই ইঞ্জিনিয়ার, তোরা ছোট কাজ করলে লোকে হাসবে, কিন্তু আমি হচ্ছি কোম্পানির ম্যানেজার। রিক্সা কেন? লোকের বুট পালিশ করলেও আমাকে দেখে কেউ হাসবে না, কেউ হাসবে না। অসম্মান হয় না দাদা? মা দাদা ভাইফোঁটা উপোস করে থাকবে, এমন পাস আমি হতে পারিনি দাদা। এমন পাস আমি কোনোদিন হতে পারবো না, কোনোদিন না। কি করে যে এই ভদ্র সমাজ আমি মুখ দেখাবো? বন্ধুরা আমাকে টিটকে দিয়ে বলবে ওই যাচ্ছে রিকশাওয়ালার ভাই। যারা এই কথা বলবে তাদের সংস্রব তোমার ত্যাগ করাই উচিত। আমাদের পেটে খিদে আছে, বড় বড় বুলি আমাদের মুখে শোভা পায় না। রোনোর কথাই ঠিক, প্রাণের চেয়ে মান বড় নয়। আমরা শ্রমের মর্যাদা কোনোদিন দেয়নি, তাই আমাদের দারিদ্র কোনোদিন খুঁজবে না। কায়িক পরিশ্রম করে পেটের জ্বালা মিটানো যায়। আশা করি আমার কথাগুলো তুমি বুঝবার চেষ্টা করবে, বুঝবার চেষ্টা করবে, বুঝবার চেষ্টা করবে। দাদার সঙ্গে আমি একমত হতে পারছি না। রিক্সা চালিয়ে খাওয়ার চেয়ে উপোস করা আমার কাছে ঢের বেশি সম্মানে। রিক্সা চালানো আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। আর ভাই যে তার মতোই হবে না এমন গ্যারান্টি আপনি দিতে পারেন? সামান্য কারণে শশীবাবু চাকরি ছেড়ে চলে গেলেন। আপনি ভুল করছেন। ভুল করছি? হ্যাঁ, শশী হচ্ছে আমার প্রথম পক্ষে, মানে আমার সতীনের ছেলে। আমার ছেলেরা ঠিক আমার মতন হয়েছে। আপনি পা দিয়ে মারিয়ে গেলেও একটা কথা বলবে না।
দয়া করে কবিরকে একটা চাকরি দিন না। পাস কিছু করেছে? ইঞ্জিন পাস, ইঞ্জিন পাস। কি পার বললেন? ইঞ্জিন কলকাতা শিবপুর থেকে ইঞ্জিন পাস করেছে। অনেক কষ্ট করে ওই ছেলেকে আমি পড়িয়েছি। শিবপুর থেকে ইঞ্জিন পাস? হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং বলুন, ইঞ্জিন পাস নয়, বলেন ইঞ্জিনিয়ারিং। আর মোর হলো কি? রবির কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। ডাকবো? হ্যাঁ ডাকুন তাকে, আমি ওর সঙ্গে একটু আলাপ করে দেখি। শশী বাবু যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে এই খবর তো আমি জানতাম না। শশী পড়াবে, আমি পড়িয়েছি। মানুষের হাতে পায়ে ধরে অনেক কষ্ট দুঃখ করে ছেলেকে আমি মানুষ করেছি। আমি ডাকছি, আপনি আলাপ করে দেখুন। ছেলে তো নয়, হীরের টুকরো, হীরের টুকরো। ছেলের জন্য আমি এরকম একটা ছেলে খুঁজছিলাম, শিক্ষিত অথচ দরিদ্র। হ্যাঁ, তুষারটা একটা অপদার্থ। দেখা যাক, কবির যদি রাজি থাকে। বেরোচ্ছিস মামুনি? না, যাব না কোথাও। তোমার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। বলো। আমি দীঘা বেড়াতে যাব। তুমি কিন্তু অমত করতে পারবে না। দীঘা? আমি আর তোর সাথে যাচ্ছি। তোমার ছোট্ট গাড়িটা দিন দিনিকের জন্য আমাকে দেবে। বাসে যেতে গা আমার খিনখিন করে। দেখ মামুনি, আমিও ভেবে দেখলাম তুষারের সঙ্গে তোর বেশি মেলামেশা করা বোধহয় ঠিক হয়। হীরা ভেবে ওকে আমি দুলু থেকে তুলে এনেছিলাম। এখন দেখছি ওটা একটা সস্তা দামের কাজ। কিন্তু ড্যাডি, অপাত্র অযোগ্য দান দাতাগ্রহিতা দুজনকেই পস্তাতে হয়। অনেক আশা করে ওকে আমি এনেছিলাম। এই 3 মাসে একটি কাজও সে শিখতে পারেনি। ও বলছে বিয়ের পর সব শিখে নেবে ড্যাডি। ইয়ে? হ্যাঁ ড্যাডি। ছেলি, আমি ওকে কথা দিয়েছি। না ড্যাডি, রমণী মোহন ঘোষের মেয়েকে বিয়ে করতে হলে যে যোগ্যতা ওর থাকা দরকার সেটা ওর নেই। যে জেনে শুনে একটা পদার্থের হাতে আমি তোকে তুলে দিতে পারি না। তুমি বোধহয় প্রবীর? তোমার মা কোথায়? বাইরে অপেক্ষা করছি। এসো পরিচয় করে দিচ্ছি। আমার একমাত্র কন্যা কুমারী শেলি। আর মামুনি, এ হচ্ছে প্রবীর সেন, সিভিল ইঞ্জিনিয়ার। ও আচ্ছা, নমস্কার। আপনি তো শশী বাবুর ভাই? আগে হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? তো সাদা বলছি। তুষার আমার ফার্মের কর্মচারী, তুষার খাসনবিশ। মামুনি, তুই প্রবীরের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা কর। না না না, চায়ের ঝামেলা করবেন না। কিচ্ছু ঝামেলা নেই, আপনি বসুন। প্রবীর, প্রবীর, হ্যালো প্রবীর। কিছু বলছে? থ্যাংক ইউ মাই ডিয়ার বয়। আমি তোমার রুচির প্রশংসা করছি। আগে আগে না, আমি অন্য একটা কিছু ভাবছিলাম। না না, এত লজ্জা পাবার কি আছে? ফুল সুন্দর হলে দৃষ্টি আকর্ষণ করবেই। ইট ইজ ফ্যাক্ট। আপনি বিশ্বাস করুন, আমি অন্য একটা কথা ভাবছিলাম। অন্য কথা? আমাদের পাড়ার একটা মেয়ে আছে, শত অভাবের মধ্যেও তার হাসিটি অম্লান, শান্ত, কামনীয়, মুখশ্রী, অথচ সাজবার এতটুকু জিনিসপত্র তার কাছে নেই। আমি মিস ঘোষের সঙ্গে তাকে মিলিয়ে দেখছিলাম। সব কথা। চাকরি করবে তুমি? আগে সরকারি চাকরি যখন আমার ভাগ্যে জুটলো না, একটা কিছু তো আমাকে করতেই হবে। আমাদের সংসারের যা অবস্থা, চাকরি তুমি নিশ্চয়ই পাবে, তবে একটা শর্তে।
শর্তে। শর্ত? হ্যাঁ, আমার মেয়ে শেলিকে তোমার বিয়ে করতে হবে। যদি রাজি থাকো আমাকে জানিও। এখনই তোমাকে কিছু বলতে হবে না, 2-4 দিন চিন্তা করে দেখো, তোমার দাদার সঙ্গে আলোচনা করে তারপর আমাকে জানিও। আমি একজনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। দেখো প্রবি, ভাবাবেগ হচ্ছে মৃত্যুরই নামান্তর, আবেগ হচ্ছে মধ্যবিত্তের অভিশাপ। তরুণ বয়স ওরকম কথা মানুষ অনেকেই দিয়ে থাকে, কিন্তু বাস্তব জীবনে ওই আবেগের কোনো মূল্য নেই। একটা কিছু টাকার প্রয়োজন হলে আমার কাছ থেকে তুমি নিয়ে যাও, কোনো সংকোচ করো না, ভয় নেই। টাকার টুপ ফেলে আমি তোমার বিবেকের বিরুদ্ধে কিছু করব না। দরকার হলে টাকা তুমি নিয়ে যাও। আপনি আমাকে চিনেন না। সুযোগ, আমার জীবনে একটা সুবর্ণ সুযোগ। লক্ষপতির একমাত্র কন্যা, সুন্দরী, শিক্ষিতা, সুরুচি সম্পন্ন, অর্থমান প্রতিপত্তি, অপরদিকে হতাশা, দারিদ্র, উপবাস, বস্তির নোংরা ঘরে, ছেঁড়া বিছানায় শুয়ে নিশি যাপন। না না, আমি ওই নরকের মধ্যে পচে মরতে পারবো না। আমি ওই নরকে পচে মরতে পারবো না। কে? ও আপনি। হাত পা নেড়ে আপনি বুঝি অ্যাক্টিং করছিলেন? অ্যাক্টিং? আমার তো তাই মনে হলো। যেভাবে আপনি অ্যাক্টিং করছিলেন, নরকে পচে মরতে পারবো না। আমি তো ভাবলাম আপনি বুঝি কোন নাটকের সংলাপ আওড়াচ্ছেন। শেলি দেবী? আমার নাম শেলি। দেখুন, আমার মনে হচ্ছে জীবনটাই নাটক। তাই বুঝি? ওসব পরমার কথা আমার মাথায় ঢোকে না। আমার অভিধানে লাইফ মানে এনজয়। ভোগের মধ্যে আছে জীবনের চরম সার্থকতা। আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না। জীবনটা শুধু এখানে নয়, সেখানে আমি আপনাকে প্রমাণ করিয়ে দেব। ভোগ বিলাসের মধ্যে জীবনের চরম। আসুন, বেশ, যদি বুঝাতে পারেন আমি হার স্বীকার করে নিব। তাই মাছের কথা কইলে ওই কাছে শোনা হয়। গত সপ্তাহে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, বড় শালা 22 টাকা করে কই মাছ নিয়ে এলো, দুটোতে 1 কিলো। এই বড় এক এক খানা কই। কত বড় কই মাছ হয় নাকি হালায়? কি আশ্চর্য, আমি নিজে খেয়ে এসেছি। বাস্তবে খাও নাই, বাস্তবে খাও নাই, স্বপ্নের মধ্যে খাইছ। 2টা কই মাছে 1 কিলো। গপ্প মারা হালায়। এই বাপের জন্মে দেখছ হালায়? দেখ দেখ দেখতে দেখতে চুল পাকাইয়া হালাইলা। তুমি আমারে কি দেখাবা হালায়? এই গপ্প মারো না, গপ্প মারার জায়গা পাও না। এমন গপ্প মারবা যাতে মানুষ বিশ্বাস করে। শালা বাঙালের বুদ্ধি। সাবধান, সাবধান বলেন। বাঙ্গাল বাঙ্গাল করবা না কইয়া দিলাম। একদম পেটের মধ্যে হান্দাইয়া দেব হালা। হালাই হালাই বলে কই মাছ খাইছে, কই মাছ খাইছে বলে হালার পুতে। আই 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 দেখি
দেখি তোমার মুখখান। এইটা কই মাছের আইস মুখের মধ্যে লাগিয়া রইছে হালার। এইটা কই মাছের মুখের মধ্যে মুখ ছিঁড়ে দিব শালা পে দিয়ে কষ্ট পিরিত বাইর করে তুমি হালায়। রমণী বাবুর মাইয়ার লগে পোলাটা বিয়া দিবা, তুমি আমার কলাটা দিবা, কলাটা দিবা। আমি রমণী বাবুরে যাইয়া কমু, ও বেড়া হরে কৃষ্ণ বাবাজির আগ্রায় কষ্ট পিরিত করতে চায়, সুখান পাইবা না হালায়। তোমার কষ্ট পিরিতে ছুটাইয়া দেবো। আমারে বুঝাইয়া লই আইছে কইয়া বইলা রমণী বাবুর মাইয়ার লগে যেন সম্বন্ধটা হয়, বড় লোক হইবার। তোর হওয়াইতাছি বড় লোক শালা, তোরে আমি বড় লোক হওয়াইতাছি। বেটাকে সাথে করে আনাটাই ভুল হয়ে গেছে। ভাবলাম একটু বলতে কইতে পারে, এই রমণী বাবুকে একটু বুঝে শুনে কইতে পারবে। এখন দেখছি উল্টো বাস দিচ্ছে। আরে আরে শোন শোন, আরে শালা শালা ভাই না ইয়ের ভাই। রমণী বাবুর মেয়েকে তুমি বিয়ে করবে? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই বৌদি। বেকার জীবনে দুঃসহ জ্বালা আর তোমাদের উপোসের হাত থেকে বাঁচাবার জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বৌদি। তুমি দাদাকে বুঝিয়ে বলো। কোন মুখে আমি বলবো বলতে পারো? 5টি বছর যে মেয়ে জেনে এসেছে তুমি হবে তার স্বামী, তাদের যথা সর্বস্ব হয়ে তোমাকে পড়িয়েছে। আমি তো সেটা অস্বীকার করছি না। না ঠাকুরপো, ও চাকরি নিয়ে তোমার কোনো কাজ নেই, তার চেয়ে আমরা না হয় উপোস করেই থাকবো। তোমার দাদার প্রতিশ্রুতি ভঙ্গ হয় এমন কাজ তুমি করো না ভাই। কাল বিকালেও সোনাইয়ের বাবা এসেছিলেন। তুমি বুঝতে পারছো না বৌদি? পারছি ভাই, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু সোনাইয়ের দিকটা তো তোমাকে ভাবতে হবে। কারোর সঙ্গে বিয়ে হলে ও শান্তি পাবে না, নাকি নরকের ভয় নেই তোমার? ভাবাবেগের ফানুস উড়ানো সহজ বৌদি, কিন্তু বাস্তব জিনিসটা বড় কঠিন। ভাবাবেগ? হ্যাঁ, রাখাল বাবুর কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু তার অর্থ এই নয় যে তার মেয়েকে বিয়ে করে সারা জীবন আমি দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে যাব। হ্যাঁ, উপোস কি জিনিস আমি 3 দিনে টের পেয়েছি। উপোস করে থাকবো এই কথাটা বলা যত সহজ, উপোস করাটা খুব কঠিন। তাহলে তোমার সিদ্ধান্ত তুমি নিয়ে নিয়েছো? হ্যাঁ। সোনাইয়ের কি উপায় হবে? অন্যত্র বিয়ের ব্যবস্থা করো, টাকা যা লাগে আমি দেবো। কথাটা বলতে জিব্রাটা তোমার আড়ষ্ট হলো না বৌদি? নয় কি মনুষ্যত্ব বিবেক চিৎকার করে উঠলো না? কি মুশকিল, তুমি বুঝতে পারছো না বৌদি? সোনাই অন্তর সত্যতা তুমি জানো না? তুমি কি মানুষ? প্রতিশ্রুতির ফানুস উড়িয়ে একটা সহজ সরল মেয়ের জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো। এই বিবেকে তোমার বাঁধলো না? তোমার বিবেক মনুষ্যত্ব? তুমি চুপ করো বৌদি, তুমি চুপ করো। আমি যা শুনতে পাচ্ছি না বৌদি। আমি যদি আত্মহত্যা করতে পারতাম। রাখাল যে ভোর থেকে এসে বসে আছে, কাল রাতেও এসেছিল। এই মাসের মধ্যেই কাজটা সেরে ফেলতে চায়। কিন্তু দাদা, আমি অবশ্য বলেছি সংসারের যা অবস্থা এ সময় বিয়ে পাতানো উচিত নয়, কিন্তু রাখাল যে একেবারে নাছর বান্দা। শুনেছি ঘরে টিনও নাকি বিক্রি করে দিয়েছে। তুমি ওদেরকে নিষেধ করে দাও।
ললিতে কাজ করতে গেছে, 1 মাসে 250 টাকা পাবে। রোডও আসো, আমরাই জল ফুলের ব্যবস্থা করব। তাহলে রাখালকে সে কথাটাই বলে দে। আমার একটু অসুবিধা আছে দাদা। আরে অসুবিধা আমাদেরও তো আছে, আর প্রত্যেকেরই থাকবে। বিয়ে হচ্ছে আনন্দের ব্যাপার। এদিকে এমনটা দাঁড়িয়েছে, আমাকে একটু ভাবতে সময় দিন দাদা। আরে এত ভাবা ভাবের কি আছে রে ভাই? ও বাড়ি থেকে শোনাই, এ বাড়িতে আসবে, 5 জনে 5 কথা বলেই তো রাখাল তাড়াহুড়া করছে। তুমি সোনাইয়ের বাবাকে বলে দাও, আসছে মাসের 14 তারিখে একটা ভালো লগ্ন আছে, সেই তারিখে আমরা কাজ শেষ করব। সমস্য শিক্ষক আর দিন 5 পরে ভালো একটা লগ্ন আছে। তুমি বুঝতে পারছো না রাখাল? ভয় নেই শশী, আমি তোমার একটা পয়সাও খরচ করব না। গড়ের টিন 500 টাকায় বিক্রি করেছি, সেই দিয়ে কোনো মতে কাজটা সেরে দেব। আরে ভাই, এ তো আর সুখের বিয়ে নয়, এ হচ্ছে আমার পিতৃ দায়। বেশ, তুমি যখন ছাড়ছো না, তাহলে তাড়াহুড়া করার কিছু নেই। তাড়াহুড়া করারও একটা কারণ আছে। মেয়ে বড় হলে বাপ মায়ের যে কি জ্বালা, সে তুমি বুঝবে না গো। মেয়ে থাকলে তবে বুঝতে। আপনি ঠিকই বলেছেন বৌঠান, অনেক পাপ করলে তবেই তো মেয়ের বাপ হয়। আমি তাহলে যাই শশী, এই মাসে 22 তারিখে তাহলে। মা, আমার ছেলে বিয়ের জন্য তোমার মাথা ঘামাতে হবে না। আমার ছেলের বিয়ে আমি অন্য জায়গায় ঠিক করে রেখেছি। 3 ভরি সোনা দেবে, নগদ দেবে 20,000 টাকা, আর রেডিও, মোটরসাইকেল, খাট। মা, তুমি চুপ করো। কেন চুপ করবো? আমার কাছে কোনো ঢাক ঢুক চলবে না। যা বলবো স্পষ্ট পুষ্টি বলবো। ওই রমণী বাবু আমাকে কথা দিয়েছে, অনেক টাকার মাইনে চাকরিও করে দেবেন। শশী, আমি কি ভুল শুনছি নাকি জেগে স্বপ্ন দেখছি? প্রবীর তোমার ছোট ভাই। প্রবীর, এই ওরে প্রবীর, তুই চুপ করে আছিস কেন? একটা কিছু বল। যা বলছে মা, যা বলছে তাকে সত্যি। ও কি বলবে? ও ছেলে মানুষ, বিয়ে শাদীর কি বোঝে? আমি রমণী বাবুকে কথা দিয়ে এসেছি, সামনের তারিখে শুভ কাজ সম্পূর্ণ করব। মা, চুপ করো। মা, আমি তোমার দুটো পায়ে ধরে বলছি মা, তুমি শুধু একটি বার চিন্তা করে দেখো, এই রাখালটা যত সবুজ বিক্রি করে ওর পিছনে ব্যয় করেছে মা। আমি যে রাখালকে কথা দিয়েছি মা। কেন দিলে কথা? কে তোমাকে কথা দিতে বলেছে? আমাকে জিজ্ঞাসা না করে কে বলেছিল কথা দিতে? ও যদি টাকা খরচ করে থাকে সে টাকা আমি ফেরত দিয়ে দেবো। রমণী বাবু 10,000 টাকা দেবে বলেছে, ওই টাকা থেকে রাখালের টাকা আমি ফেরত দিয়ে দেবো। টাকা ফেরত দেবে তোমরা? টাকা ফেরত পাওয়ার জন্য আমার সর্বস্ব বিক্রি করে আমি ওকে পড়িয়েছিলাম। রাখাল না, চুপ! আমি চুপ করা মিথ্যেবাদী, বন্ড জালিয়াত। এতদিন আমি বুঝতে পারলাম তোমার মতো প্রবঞ্চক এই রামগড়ে দুটি নেই, শান্তি পাবে না শশী, তুমি জীবনে শান্তি
আজ তুমি আমার বুকে যে দাও দাও করে আগুন জ্বালালে, সেই আগুন তুমিও শান্তি পাবে না শশী, তুমিও শান্তি পাবে না। ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো। চলে যাচ্ছে আমার মুখটা চলে যাচ্ছে, আমি কি করে শোনায় কি করে বলবো ওই প্রবীর তোকে বিয়ে রাখা। পৃথিবীর মানুষ যেন মানুষকে বিশ্বাস না করে আজ আমি হেরে গেলাম, এই জালিয়াতটাকে বিশ্বাস করে হেরে গেলাম। ওরে প্রবীর, এর চেয়ে তুই যদি আমাকে জুতিয়ে দিতিস। আপনি বিশ্বাস করুন বর্দা, বিশ্বাস করবো, বিশ্বাস করবো। তোকে তোকে বড় করাটাই আমার অন্যায় হয়েছে। তোর পিছনে মায়া মমতা ব্যয় করে আমি আমি ভুল করেছি। আমি যদি ভবিষ্যতের কথা ভাবতাম তাহলে তাহলে আজ আমাকে চরম অপমান হতো না। থাক থাক, তোমাকে চোখের জলে নাহি করতে হবে না। মা, কত নেকামি। মা, তোদের গায়ের জল আমি বুঝি। তুই বড় লোকের জামাই হচ্ছিস, অনেক টাকার মাইনে চাকরি পাচ্ছিস, তাই ওদেরকে সহ্য হচ্ছে না, বুঝলি? তাই সহ্য হচ্ছে না। আমি ঘাসে মুখ দিয়ে চলি না, তোদের গায়ের পুরানি আমি বুঝি। মা, তুমি চুপ করো। এতদিন অনেক ঝাঁটা লাথি মেরেছিস, আমি কিছু বলিনি। এবার আমি তার প্রতিশোধ নেব, প্রতিশোধ। কথাই বলে বড় লোকের বড় কি, ঘরের কোণে করো কি, আর পটল ভেজে নোলাই ঘি, মরণ দশা। ও বড় বউ, তুমি আমায় একটু বিষ এনে দিতে পারবে বড় বউ? একটু বিষ।